4 দিনের মাথায় পদ্মা সেতুর 10 নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা। অক্ষত যাত্রীরা, প্রবল বাতাসে নিয়ন্ত্রণ হারায় চালক। মহামারীর বিচ্ছিন্নতায় ও ডিজিটাল ব্যবস্থাপনার জোরে গতিশীল বাংলাদেশ। 17 মাসে 1,500-এর বেশি অনলাইন বৈঠক করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বান্দরবানের থানচিতে পাহাড় চূড়ায় 81 কিলোমিটার সড়ক তৈরি করছে সেনাবাহিনী। পর্যটনের সম্ভাবনা, প্রায় 5 মাস পর কক্সবাজারে হোটেল মোটেলে ব্যস্ততা। স্বাধীনতার অর্ধ শতকেও তৈরি পোশাকের পাশে দাঁড়াতে পারেনি কোনো শিল্প খাত। দূরদর্শী না হওয়ায় ধরা যাচ্ছে না বাজার, বলছেন বিশেষজ্ঞরা। এবং আমদানির পরও বাজারে কমছে না কাঁচামরিচের ঝাঁজ। 7 টাকার নিচে নেই কোনো সবজি। বৃষ্টির অজুহাত, হোটেল রেস্তোরাঁ খুলে যাওয়ায় মুরগির দামও বাড়তি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। 4 দিনের মাথায় আবারও পদ্মা সেতুর 10 নম্বর পিলারে ধাক্কা দিয়েছে কাকলি নামের একটি ফেরি। এ বিষয়ে বিস্তারিত জানাতে শিমুলিয়ায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই যে পদ্মা সেতুর 10 নম্বর খুঁটিতে যে ফেরি কাকলি আঘাত করেছে, সেই ঘটনাস্থল কিন্তু নৌ পরিবহন প্রতিমন্ত্রী কিছুক্ষণ আগেই ঘুরে এসছেন এবং আমরা কিন্তু ঘটনাস্থলের খুব কাছে আপনাকে যদি একটু দেখাতে পারি যে এই যে পদ্মা একেবারে মাঝখানে আমরা আছি। এই পদ্মা সেতুর আশপাশ দিয়ে পরিদর্শন করছেন নৌ প্রতিমন্ত্রী। এখানে কিন্তু বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান সহ ঊর্ধ্বতনরা আছেন। এখানে সেনা সদস্য এবং কোস্টগার্ড, পদ্মা সেতু প্রতিনিধি তারা আছেন। এবং এই যে এই পর্যন্ত 5 বার আঘাত ঘটলো, যেটি জুলাই মাসে আপনি জানেন যে 2 তারিখ, 20 তারিখ এবং 23 তারিখের আঘাতের ঘটনার পরে কিন্তু এই আগস্টের 9 তারিখে ঘটনার পরে কিন্তু আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে যায় এই শিমুলিয়া বাংলাবাজার রুট এবং এখানে কিভাবে এই পদ্মা সেতুর নিরাপত্তা এবং এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক রাখা যায় সেই ব্যাপারে কিন্তু নানা রকম সভা চলছিল। তদন্ত কমিটি হয়েছে, উচ্চ পর্যায়ে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে কিন্তু নৌ প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে এসছেন। এই অবস্থায় কিন্তু আবার আরেকটি ঘটনা ঘটে গেল এবং যেটি সকাল 6:45 দিকে ঘটেছে। সেই কাকলি ফেরিটি কিন্তু শিমুলিয়া ঘাটে ফেরি রায়পুরের পাশেই সেদিকে নোঙ্গর করা হয়েছে এবং ফেরিটির একটি অংশ ফেটে গেছে এবং ফেরিতে যারা ছিল তাদের তেমন একটি ক্ষতি হয়নি বলে জানিয়েছেন। তো এখানে পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছেন যে সেতুর যে মহাপ্রান্তে 2 থেকে 6 নম্বর খুঁটির মাঝখান দিয়ে কিন্তু ফেরিগুলো আসা যাওয়ার কথা হয়েছিল এবং এই ব্যাপারে কিন্তু বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউটিসি সহ ফেরি সংশ্লিষ্ট যারা আছেন সকলকে নিয়ে পদ্মা সেতু কর্তৃপক্ষের উপস্থিতিতে এখানকার যে এই সেতুকে কেন্দ্র করে যে এখানে ক্যান্টনমেন্ট তৈরি হয়েছে, সেই 99 কম্পোজিট ব্রিগেডের যে প্রধান ছিলেন এখানে, তার সভাপতিত্বে যে কামরুল্লাহ হাসান ব্রিগেডিয়ার জেনারেল, তিনি সংশ্লিষ্ট সবাইকে নিয়ে প্রায় দীর্ঘ সময় বিকাল 4:45 থেকে রাত্র 8:30 পর্যন্ত কিন্তু তিনি বৈঠক করেন। এই বৈঠকে কিন্তু সবার খোলামেলা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত উপেক্ষা করে কিন্তু ফেরিটি 10 এবং 11 নম্বর মাঝখান দিয়ে চলাচল করছিল, সেটি কিন্তু আমাদের পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন। একই সঙ্গে কিন্তু যে সেনাবাহিনীর নিরাপত্তা এবং এখানকার অন্যান্য বিষয়ে আলোচনা করে তারা বলছিলেন যে শিমুলিয়া ঘাটে একটি কন্ট্রোল রুম তৈরি করবেন, যেখানে সংশ্লিষ্ট সকল প্রতিনিধিরা থাকবেন এবং এই রোডকে নিরাপদ করবার জন্য এবং এখানে যেসব যে সক্ষম ফেরি রয়েছে সেগুলো চালানোর কথা ছিল। এই কারণে কিন্তু রোরো ফেরি এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ছিল এখানকার সবশেষ। আবারও পদ্মা সেতুর পিলারে ধাক্কা দিয়েছে একটি ফেরি। সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। 20 দিনের ব্যবধানে আবারও পদ্মা সেতুর খুঁটিতে ফেরির ধাক্কা। এ নিয়ে জুলাই ও আগস্ট 2 মাসে 5 বার পদ্মা সেতু ফেরি দুর্ঘটনার শিকার হলো। গেল মাসের সবশেষ ঘটনার পরে তদন্ত কমিটি পদ্মা সেতু রক্ষায় 3টি সুপারিশ তুলে ধরে। এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। নানা চড়াই উতরাইয়ের পর স্বপ্ন এখন বাস্তবের কাছে। এমন অবস্থায় পদ্মা সেতুর খুঁটির সঙ্গে একের পর এক ফেরির ধাক্কা লাগছে।
2রা জুলাই পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগে। এর রেশ কাটতে না কাটতেই আবারও 16 জুলাই একই ঘটনা ঘটে। একই মাসে 23 তারিখে 17 নম্বর খুঁটিতে আবারও প্রচণ্ডভাবে ধাক্কা দেয় শাহজালাল নামের ফেরিটি। আহত হন 20 জন, 33টি যান ক্ষতিগ্রস্ত হয়। ফেরিতে ফাটল নিয়ে এ যাত্রায় কোনো মতে রক্ষা পায় যাত্রীরা। গঠন করা হয় তদন্ত কমিটি, বরখাস্ত করা হয় চালকসহ কয়েকজনকে। সবশেষ 9 আগস্ট রাতে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের আরেকটি ফেরি 10 নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে পদ্মা সেতুর পিলারের কিছু কংক্রিট উঠেও যায়। বারবার দুর্ঘটনা থেকে স্বপ্নের সেতু রক্ষা করতে বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করেছে শিমুলিয়া বাংলাবাজার ফেরিঘাট সরিয়ে আগের মাওয়াতেই ঘাট স্থানান্তরে। তবে নৌ মন্ত্রণালয় জানিয়েছে আপাতত ঘাট সরানোর কোনো পরিকল্পনা নেই। এছাড়া পিলারের চারপাশে রাবার মোড়ানো, দুর্বল ফেরি সরিয়ে স্রোতের সঙ্গে পাল্লা দিতে পারে এমন ফেরি চালুর কথাও বলেছেন বিশেষজ্ঞরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। মহামারীর 1.5 বছর পেরিয়ে কোথায় দাঁড়িয়ে বাংলাদেশ? এমন প্রশ্নের কিছু আপেক্ষিক উত্তর মিললেও মূলত ডিজিটাল ব্যবস্থাপনার বড় সুফল ভোগ করছে দেশবাসী। এই বাস্তবতাই এখন বদলে যাওয়ার দৃষ্টান্ত। বৈশ্বিক কিংবা স্থানীয় বিচ্ছিন্নতার মধ্যেও কক্ষচ্যুত হয়নি দেশ। স্বাস্থ্য থেকে শিক্ষা, সব খাতেই ডিজিটাল ছোঁয়া সুরক্ষিত করেছে কোটি প্রাণ। রাষ্ট্রের গতিশীলতায় গেল 17 মাসে 1558টি অনলাইন বৈঠক করেছেন খোদ প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। করোনার থাবায় লণ্ডভণ্ড সব জীবন বাঁচানোর প্রাণপণ চেষ্টায় পাল্টে গেছে বাস্তবতা। জীবন নাকি জীবিকা, কিসের প্রাধান্যে রক্ষা পাবে দেশ, এই দোলাচলে প্রান্ত থেকে কেন্দ্র। কার্যক্রম সীমিতের যুদ্ধে যখন সব স্তব্ধ, তখনও ডিজিটাল ব্যবস্থাপনায় আর্থিক লেনদেন থেকে শুরু করে পড়াশোনা, কেনাকাটা, বিচার প্রক্রিয়া, এমনকি কোরবানির পশু কেনাবেচাও মানুষ সেরেছেন অনলাইনেই। বিচ্ছিন্নতার শুরু থেকেই বিচক্ষণ সরকার প্রধান তার কর্মপদ্ধতি পাল্টে ফেলেন। ভিডিও কনফারেন্সে নিজে এবং পুরো সরকার ব্যবস্থা সক্রিয় রাখতে সব সামলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহবন্দিত্বের 1.5 বছরে ঘর থেকেই মন্ত্রিসভা বৈঠক সহ রাষ্ট্রীয় কাজ করেছেন ডিজিটাল পদ্ধতিতে। স্বাভাবিক সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সশরীরে যেতেন, সেটা কিন্তু আরও বেশি ব্যাপক আকারে হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী 2020 সনে ভিডিও কনফারেন্সিং করেছিল 475টি, এবং সর্বমোট আমরা এই 20 এবং 21 সনে করেছে হচ্ছে 1558টি ভিডিও কনফারেন্সিং। প্রত্যেকটি বৈঠক কিন্তু প্রতি সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী সম্পাদন করেছেন। এগুলোর ফলে যেটা হয়েছে, আমাদের প্রশাসনিক কাজে কোনো ধরনের গতি বাধাগ্রস্ত হয়নি। ডিজিটাল অবকাঠামো না থাকলে মহামারীতে মানুষ বাঁচানো সম্ভব হতো না বলেও মনে করেন সরকারের নীতি নির্ধারকরা। যে সেবাগুলো আজকে আমরা 2020 বা 21 সালে আমরা ব্যবহার করছি, 2008 সালে যদি এই মহামারী বাংলাদেশে মোকাবেলা করতে হতো, তাহলে আমাদের কি অবস্থা হতে পারত। অর্থনৈতিক কর্মকাণ্ড ডিজিটাল পদ্ধতির কারণে কোনোভাবেই বাধাগ্রস্ত তো হয়নি, অনেক ক্ষেত্রে কিন্তু কিছুটা আরও বেগবান হয়েছে। 1 দশক আগেও পশ্চাৎগামী দেশ দুর্যোগেও গতিশীল থাকার ক্ষেত্রে বিশ্বে নতুন নজির গড়েছে বলেও মনে করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। সবচেয়ে বড় ইউজার এই ডিজিটাল পদ্ধতির কিন্তু স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় যে সমস্ত প্রোগ্রাম আছে সবগুলো কিন্তু এই ডিজিটাল পদ্ধতিতে হয়েছে। এই ক্ষেত্রে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বে একটি নজির স্থাপন করেছেন। নিজস্ব ব্যবস্থাপনায় শুধু করোনার সংকটময় পরিস্থিতি নয়, যে কোনো বৈরিতা দ্রুত কাটিয়ে ওঠার সক্ষমতা অর্জনের পথেই দেশ এগিয়ে যাবে বলে আশা দেশবাসীর। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের দুর্গম থানচির সুউচ্চ পাহাড়ের চূড়ার পাশাপাশি মেঘের ভেতর দিয়ে দীর্ঘ 81 কিলোমিটার রাস্তা তৈরি করে চমক সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। থানচি 0 পয়েন্ট থেকে শুরু হওয়া এই সড়ক শেষ হবে মিয়ানমার সীমান্তবর্তী লিকরিতে। ইতোমধ্যে 45 কিলোমিটার সড়কের কাজ শেষ হয়েছে। আর এই সড়ক একই সুতোয় যুক্ত করতে যাচ্ছে সাকাহাফং, তাজিংডং, কেওক্রাউডং এবং ডিম পাহাড়কে। নির্মাণাধীন সড়কটি ঘুরে এসে শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। থানচি 0 পয়েন্ট থেকে সড়ক পথে যতই গভীরে যাওয়া যাবে ততই চমক অপেক্ষা করবে এই পথের যাত্রীদের জন্য। কোথাও মেঘ ভেসে যাচ্ছে রাস্তার উপর দিয়ে,
আবার কোথাও মেঘের এত গভীরতা যে রাস্তা দেখায় দুরূহ হয়ে পড়ে। সে সাথে যাত্রাপথে চোখে পড়বে মেঘের মাঝে হারিয়ে যাওয়া পাহাড়গুলো। 3 পার্বত্য জেলায় সড়ক নির্মাণে আলোড়ন সৃষ্টি করে চলছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিটগুলো। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সুউচ্চ পাহাড়গুলোকে অটুট রেখে চলছে সড়ক নির্মাণের কাজ। বিশেষ করে প্রথমে স্যাটেলাইট ইমেজ, পরবর্তীতে হেলিকপ্টার এবং ড্রোন রেকের মাধ্যমে তৈরি হয় রাস্তা নির্মাণের কৌশল। সবশেষ দুর্গম এই অঞ্চলে পায়ে হেঁটে রেখে শেষ করে শুরু হয় রাস্তা নির্মাণ। বিভিন্ন ক্ষেত্রে এই এলাকা মানুষ উপকৃত হবে ও জাতির জন্য একটা বিরাট সম্পদশালী এলাকায় পরিণত হবে শুধুমাত্র এই রাস্তাটির কারণে। থানসি, রেমাক্রি, মোদক, লিকরি সড়ক প্রকল্পের এই রাস্তাটি বাংলাদেশের শীর্ষস্থানীয় 4টি পর্বত শৃঙ্গকে একই সুতোয় গাঁথবে। এই সড়কের 4 কিলোমিটারের মধ্যে পর্যটন স্পট তমাতুঙ্গি, 20 কিলোমিটারের মধ্যে তাজিনডংয়ের অবস্থান, আর 33 কিলোমিটার পার হলে দেখা মিলবে সাকাহাফংয়ের। যাত্রাপথে 17 কিলোমিটার পেরিয়ে বামে এগুলোই বাংলাদেশের সুউচ্চ ঝর্ণা বাকলাই, কেওকাডং এবং ডিম পাহাড়ও যাওয়া যাবে এই পথে। আগে তো 2-3 দিন রাস্তা আসার, এখন তো 1 ঘন্টার মধ্যে যাওয়া যায়। জমে ফসল উৎপাদন হয়, এখন অতি দ্রুত আমরা নিয়ে যেতে পারতেছি। অসুস্থ হলে দ্রুত গিয়ে আমরা চিকিৎসা দিতে পারি। দৃষ্টিনন্দন এই সড়কের নির্মাণ কাজ শুরু হয় 2018 সালে আর শেষ হওয়ার কথা 2023 সালে। মেঘের ভেতর দিয়ে চলে যাওয়া এই সড়কের দৃশ্য পৃথিবীর অন্য কোনো দেশের নয়, এটি বাংলাদেশের বান্দরবনের থানসির। এই এলাকাটি কতটা দুর্গম ছিল তা ভালো জানে স্থানীয় বাসিন্দারা। আবার এই বাসিন্দারাই বলছেন এই সড়ক হওয়ার পর তারা কি সুফল ভোগ করছেন। বান্দরবনের থানসি থেকে কমল দে, সময়। আগামী 19শে আগস্ট সকল পর্যটন কেন্দ্র খোলায় সরকারি ঘোষণায় দারুণ খুশি কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 4.5 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজারের হোটেল মোটেল জোনে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, আগামী 19 আগস্ট থেকে কক্সবাজারের সকল পর্যটন কেন্দ্র এবং যে হোটেল মোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে সবগুলো খুলছে। তবে পর্যটন স্পটগুলোতে সবার যাওয়া প্রবেশের কোনো নিষেধাজ্ঞা না থাকে আগামী 19 আগস্ট থেকে সব জায়গায় আসলে পর্যটন কেন্দ্রগুলো খুলে যাচ্ছে। ইতিমধ্যে কক্সবাজারে যে 4.5 শতাধিক হোটেল মোটেল রয়েছে ইতিমধ্যে তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমরা দেখছি তারা ধোয়া মোছার বিভিন্ন যে কক্ষগুলো রয়েছে সেই কক্ষগুলোর কাজ করছে। ইতিমধ্যে আমরা এখন সমুদ্র সৈকতের যে লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্ট রয়েছে এখানে যে বিপুল পরিমাণ প্রায় সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান রয়েছে। এসব দোকানে আসলে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করে দিয়েছে তারা। যে তাদের পুরাতন যে লকডাউনের কারণে গত 4.5 মাসে যে ধরনের পণ্যগুলো নষ্ট হয়ে গিয়েছে সেই পণ্যগুলো তারা সরিয়ে ফেলছেন এবং অন্যান্য যে নতুন পণ্যগুলো তারা ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। এছাড়াও তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি প্রতিটি দোকানে একই অবস্থা। তারা দোকান সকাল থেকে দোকান খুলেছে এবং দোকান খোলার সঙ্গে সঙ্গে তারা যে বিভিন্ন পণ্য রয়েছে সেসব পণ্যের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিংবা অন্যান্য যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো পরিচালনা করছে। বিশেষ করে এখানে বিভিন্ন আচারের দোকান রয়েছে, সেই আচারগুলোতে অনেক আচার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নষ্ট হয়ে গিয়েছে। সেই নষ্ট আচারগুলো আমরা দেখতে পাচ্ছি যে যারা দোকানদার রয়েছে তারা সেগুলো সরিয়ে ফেলছে। অন্যদিকে রঙের কাজ সব কিছু মিলিয়ে তাদের প্রস্তুতি আসলে অনেকটাই এগিয়ে গিয়েছে। তারা বলছেন যে দীর্ঘ সময় তারা লকডাউনের কারণে সমস্যায় পড়েছিলেন, তারা দোকান খুলতে পারেননি, তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং লোকসানও হয়েছে। ইতিমধ্যে সেসব কাটিয়ে আবার নতুন করে তারা স্বপ্ন বুনছেন যাতে আগামী 19 আগস্ট যেহেতু খুলে দিবে সেহেতু প্রচুর পর্যটক আসবে এবং পর্যটক আসলে তাদের বেচা বিক্রি কিংবা তাদের যে স্বাভাবিক যে ব্যবসা সেটি আবার নতুনভাবে করতে পারবেন। সেটিতে তারা স্বপ্ন বুনছেন যাতে ভালোভাবে ব্যবসা করতে পারেন। অন্যদিকে আমরা দেখেছি অনেক দোকান এখনো পর্যন্ত বন্ধ রেখেছেন, তবে আগামী 2-1 দিনের মধ্যে সবকিছু ঠিকঠাক করে তারা আবার ব্যবসার জন্য প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে আমরা হোটেলগুলোতেও দেখেছি একই অবস্থা, সবগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কাজ করছে। আর আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে
করোনা পরিস্থিতি যে স্বাস্থ্যবিধি দিবে সেই স্বাস্থ্যবিধিগুলো তারা মেনে চলবে। আর প্রশাসন বলছে যদি আইন অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে, যে বিচ মার্কেট থেকে সবশেষ। কক্সবাজারের হোটেল মোটেল জোন থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দেখছেন এ সময়ের বাণিজ্য। বৃষ্টি বাদলের অজুহাতে চড়া রাজধানীর সবজির বাজার। আমদানির পরও বাজারে কমছে না কাঁচামরিচের ঝাঁজ। দু একটি ছাড়া বেগুন, দেশি শসা, টমেটো, গাজর, করলা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার উপরে। আমদানির পরও বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। কমেছে ইলিশের দাম। তবে হোটেল রেস্তোরাঁ খোলায় কেজিতে 20 টাকা বেড়েছে সব ধরনের মুরগির দাম। বৃষ্টির কারণে দেশের বিভিন্ন স্থানে ক্ষেত নষ্ট হয়, হঠাৎ করে বাজারে বাড়তে থাকে কাঁচামরিচের দাম। রাজধানীর বাজারে খুচরা পর্যায়ে কেজি প্রতি দাম ছাড়াই 200 টাকা। কাঁচামরিচের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে শুরু হয়েছে আমদানি, তবুও দাম আটকে আছে 180 টাকায়। কাঁচামরিচ নাই তো, ইন্ডিয়ানরাও আসে নাই, এই কারণে কাঁচামরিচের দামটা একটু কেজিতে 50-60 টাকা বেশি। কাঁচামরিচ ছাড়াও চড়া দামে বিক্রি হচ্ছে অন্যান্য সবজি। বেগুন, দেশি শসা, উস্তা, ঝিঙা, গাজর বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। দাম চড়া হলেও বেশিরভাগ সবজির সরবরাহ পর্যাপ্ত রয়েছে বলে জানালেন বিক্রেতারা। সবজি আছে, সবজি হাউসফুল আছে, কোনো সমস্যা নেই, সবজির কোনো শর্ট নাই। টমেটো নিলাম 120 টাকা, আর শসা নিলাম দেশি 80 টাকা। কাঁচামরিচ 250 গ্রাম রাখছে 40 টাকা, ধনেপাতা 10 টাকা। আমাদের মতন মানুষের জন্য বেশি আর কি, শুক্রবারের দিন একটু বেশি থাকে। যোগান বাড়ায় কমেছে ইলিশের দাম। 1 কেজি বা তার বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 টাকায়। 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 700 টাকায়। তবে বেলে, ট্যাংরা, বাইম সহ বেশিরভাগ ছোট মাছই বিক্রি হচ্ছে কেজিতে 600 টাকার উপরে। বাইম মাছ 900 টাকা করে কেজি, এগুলো আগে ছিল 800 টাকা, 850 টাকা। মিডিয়াম সাইজের ইলিশ 650 থেকে 700তে পাওয়া যাচ্ছে, এবং একটু বড় সাইজের ইলিশগুলো আপনার 1000-1200তে পাওয়া যাচ্ছে, যেটা আগে ছিল 1700-1800 টাকা। দাম একটু কমতে কাস্টমারের চাহিদা বেশি, কাস্টমারও নিতেছে, আগে যে একটা কিন্তু আলে আলি কিনে। এদিকে হোটেল রেস্তোরাঁ খোলায় চাহিদা বেড়েছে মুরগির। এতে কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে 130 টাকা কেজি দরে। ব্রয়লার 130 টাকা, সোনালী 220 টাকা, আর লালটা হলো আপনার 220 টাকা, দেশি হলো 420 টাকা কেজি। অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম, বিক্রি হচ্ছে যথাক্রমে 600 ও 850 টাকা কেজি দরে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুর শহরের বড় স্টেশন পাইকারি মাছ বাজারে ইলিশের সয়লাভ। দক্ষিণাঞ্চলের উপকূলে ধরা পড়া নানা আকারের ইলিশে জমে উঠেছে বাজার, তবে এখনও দাম চড়া। বিস্তারিত জানাতে ইলিশের হাটে আছেন সহকর্মী ফারুক আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, শুধু ভোজন প্রিয় মানুষের জন্য নয়, সব শ্রেণীর মানুষের কাছে ইলিশের একটা আলাদা কদর আছে। তো সেক্ষেত্রে চাঁদপুরের আজকে সবচেয়ে বড় যে পাইকারি মাছের বাজারটি, সেখানে ইলিশের সরবরাহ ছিল পর্যাপ্ত পরিমাণ, অর্থাৎ সাগর এবং উপকূলে ধরা যে ইলিশগুলো সেখানে জেলে এবং ব্যাপারীরা সেই মোকামে নিয়ে ইলিশের চালান নিয়ে ভিড়ছেন। আমি সকাল থেকে চাঁদপুরে বড় স্টেশন মাছের পাইকারি বাজারটিতে আছি। এখানে আপনাকে যদি একটু দেখাতে চাই যে এখানে যে শুধু পাইকাররা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইলিশ ক্রয় করতে আসছেন তা নয়, খুচরা অনেক ক্রেতাও আসছেন, বিশেষ করে যারা ইলিশের প্রতি দুর্বলতা আছে এমন মানুষজনে মূলত এই বাজারে ভিড় করছেন। তো এই চাঁদপুরে বড় স্টেশনের বাজারটির মূল বৈশিষ্ট্য হলো এটি ডাকাতিয়া এবং মেঘনা নদীর পাড়ে হওয়াতে নদীপথে উপকূল এবং সাগর থেকে সেই ফিশিং বোট এবং অন্যান্য যে নৌযানগুলো আছে সেগুলোতে করে কিন্তু এখানে ইলিশের চালান নিয়ে ব্যাপারী এবং জেলেরা ভিড়ছেন। তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে এখানে আসলে দরদাম ভালো পাচ্ছেন, অর্থাৎ উপকূলীয় মাছের যে পাইকারি বাজারগুলো আছে সেখানে চাইতে চাঁদপুরের মাছের বাজারের দর একটু ভিন্ন, অর্থাৎ এখানে পরিবহন ব্যবস্থা ভালো হাতে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় ইলিশের চালানগুলো অল্প সময়ের মধ্যে পৌঁছে যাচ্ছে। এতে একদিকে যেমন জেলে এবং ব্যাপারীরা স্বস্তি পাচ্ছেন, অন্যদিকে এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন চাঁদপুর বড় স্টেশন মাছ ঘাটে তাদের মধ্যেও একটা কিন্তু স্বস্তি ভাব আছে। গত কয়েকদিনে যে একটা খরা ছিল, অর্থাৎ এখানে পর্যাপ্ত পরিমাণ ইলিশ ছিল না, কিছুটা ছিল, এখন সেটির খুব বেশি একটা আমি বলবো যে এইখানে সরবরাহ বেড়েছে। অর্থাৎ আজকে আমি সকাল থেকে পর্যন্ত দেখেছি যে 1000 মনেরও বেশি ইলিশ এখানে বেচা কিনা হচ্ছে।
তো আমাকে মৎস্য বিজ্ঞানী ডক্টর আনিসুর রহমান জানিয়েছেন যে আসলে ইলিশ পরিভ্রমণশীল, অর্থাৎ সাগরের সব সময় একই জায়গায় ইলিশ বিচরণ করে না, সেটি বিভিন্ন স্থানে দল বেঁধে ছুটে চলে। ফলে যখন কক্সবাজারে মাছের দেখাটা বেশি থাকবে, সেখানে এই অঞ্চলে অর্থাৎ বৃহত্তর নোয়াখালী এবং বরিশাল অঞ্চলে উপকূলীয় এলাকায় ইলিশের সেই দেখাটা আবার পাওয়া যাবে। আবার এদিকটা যখন কমে যাবে তখন আবার এই উপকূল অর্থাৎ চট্টগ্রাম এবং কক্সবাজারে ইলিশের দেখাটা বেশি পাওয়া যাবে, অর্থাৎ সব দিকে সমান তালে ইলিশ পাওয়া যায় না। যে কারণে আজকে চাঁদপুরের এই যে মাছের সবচেয়ে বড় পাইকারি বাজারটি, এটি বেশ জমজমাট আমি বলতে পারি। তো আমি আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই যে সকাল থেকে এখানে যে পরিবেশটি দেখলাম, এখানে ব্যবসায়ীরা জানিয়েছেন এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে তাদের বিগত দিনের ক্ষতিটি পুষিয়ে যাবে। এই ছিল আমার কাছে চাঁদপুরের বড় স্টেশন পাইকারি ইলিশ বাজারের সবশেষ তথ্য। মৌটুসী, চাঁদপুর ইলিশের হাট থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী ফারুক আহমেদ। সময়ের বাণিজ্য। এদিকে বৈরী আবহাওয়ার কারণে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে না পারায় হতাশ চট্টগ্রামের ফিশারি ঘাটের জেলেরা। তবে সামনে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশা তাদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ইলিশের এই ভরা মৌসুমে ট্রলার ভর্তি রূপালী ইলিশ নিয়ে ফেরার কথা জেলেদের, কিন্তু সাগরের আবহাওয়া প্রতিকূল, তাই গভীর সমুদ্রে যেতে না পারায় কিছু মাছ নিয়ে হতাশ হয়ে ফিরছেন চট্টগ্রামের ফিশারি ঘাটের জেলেরা। আবার আবহাওয়া খারাপ, সমুদ্রের টাইমে যায় মাছ পায় না, নদীতে কম মাছ সিজন, কিন্তু মাছটা নদীতে কম। একটা বড় 3 লাখ টাকার বাজার নিয়ে যা মাছ নিয়ে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা মাছের মাছ কম। বোর্ডের মধ্যে যেগুলো মাছ আনতেছে বাজার করতে হয় নাই, আর যেটা ভাবছি 10 লাখ টাকার বাজার যেটা পায় না, এটা একদম পায় নাই। সরবরাহ কম থাকায় ঘাটের হাতে গোনা কয়েকটি আড়তে কিছু ইলিশ দেখা গেলেও দাম আকাশছোঁয়া। মানভেদে ছোট ইলিশ 500 থেকে 600 আর বড় ইলিশ বিক্রি হচ্ছে কেজি 1100 থেকে 1200 টাকায়। ব্যবসায়ীরা বলছেন মাছ গভীর সমুদ্রে চলে গেছে, তাই মাছের আকাল। তবে এখন কম পাওয়া গেলেও ইলিশের সুদিন আবার ফিরবে বলে জানান তারা। একটি বড় সাইজের হইলে 500-550 টাকা চলেন, তারপরে একবারে বড় মাছ দেখুন 1200-1300 টাকা চলেন। বছর আবার ইন্ডিয়াতে প্রচুর মাছ হচ্ছে, কিন্তু এখন আমাদের জেলেরা মাছের দেখা পাচ্ছে না, যা পাচ্ছে খুব অল্প। চট্টগ্রামের এই ফিশারি ঘাটের 150 আড়তে অন্যান্য বছর ইলিশের এই ভরা মৌসুমে প্রতিদিন কয়েকশো টন ইলিশ বিক্রি হয়। ইলিশের এই ভরা মৌসুমে জেলেরা দল বেঁধে সাগরে গিয়ে ট্রলার ভর্তি ইলিশ আনলেও এবার ভিন্ন চিত্র। তারা বলছেন সাম্প্রতিক সময়ে বন্যা আর আবহাওয়ার কারণে সাগরে মাছ পাওয়া যাচ্ছে না। চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে শফিকুল আলম, সময় সংবাদ। দেখছেন সময়ের বাণিজ্য। ভালো যাচ্ছে না চামড়ার ব্যবসা, পাটের সুতাতেও হচ্ছে না রপ্তানি আয় বৃদ্ধির স্বপ্ন বুনন। উদ্যোক্তারা বলছেন দূরদর্শী হতে না পারার কারণেই ধরা যাচ্ছে না বিশাল বিশ্ববাজার। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন বাজার ধরতে অবশ্যই বাড়াতে হবে দামে কম মানে ভালো পণ্য উৎপাদনের সক্ষমতা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সোনালী আঁশে বাঁধা অর্থনীতি এখন অনেকটাই উন্মুক্ত। নানা খাত উপখাতে সমৃদ্ধ হয়েছে কৃষি প্রধান থেকে সরে শিল্পমুখী এই অর্থনীতি। তবে স্বাধীনতার 50 বছরেও দেশের তৈরি পোশাকের পাশে দাঁড়াতে পারেনি এমন একটিও খাত যা ধারাবাহিকভাবে বিশ্ববাজার থেকে আনতে পারে 100 কোটি বা $1 বিলিয়ন রপ্তানি আয়। কয়েক বছর আগে গায়ে $1 বিলিয়ন আয়ের তকমা মেখে পাটকে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হয়ে ওঠে চামড়া শিল্প। তবে অনেক টানাটানি করেও গত 4 বছরে আর টেনে তোলা যায়নি ঝুলে পড়া সেই চামড়াকে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন দেশে এখনো গড়ে ওঠেনি চামড়া রপ্তানির উপযুক্ত পরিবেশ। গ্যাস, বিদ্যুৎ, পানি সবকিছুই ঠিক আছে, কিন্তু আমাদের একটাই সমস্যা, সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যদি ব্যবস্থা এখানে না করা হয় তাহলে ট্যানারিগুলো শত চেষ্টা করে কিন্তু কমপ্লায়েন্স কোয়ালিফাই হতে পারবে না, LWG কোয়ালিফাই হতে পারবে না। আর পাট খাতের উদ্যোক্তারা বলছেন স্বল্প মেয়াদী নীতি কৌশলের কারণেই সোনালী এই আশে আসছে না বাজার উপযোগী বৈচিত্র্য। সুনির্দিষ্ট পরিকল্পনা একটা বড় ধরনের ঘাটতি আছে, যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সগুলো কীভাবে হতে পারে, আমাদের মেশিনারি বা টেকনোলজি ইনপুট করার ক্ষেত্রে কি সুযোগটা পাওয়া যেতে পারে। অর্থনীতি বিশ্লেষকদের পরামর্শ যুগের সঙ্গে তাল মিলিয়ে সাজাতে হবে পণ্যের উৎপাদন কৌশল। বায়াররা কি চায়, তারা কম দামে কিনতে চায় একটা মোটামুটি একই লেভেলের কোয়ালিটির আপনার জিনিস। তো তারা যখন দেখেছে যে একই কোয়ালিটির জিনিস বাংলাদেশটা কম দামে, তারা এখান থেকে নিয়েছে এবং হু করে আপনার এই আরএমজি পিক করেছে। কিন্তু অন্য কোনো সেক্টরের ক্ষেত্রে সেটা হচ্ছে না। তার মানে আপনার যদি কস্ট অ্যাডভান্টেজ না থাকে তাহলে তো আপনি এক্সপোর্ট করতে পারবেন না। শিল্পের মতো শিল্প চলছে, বাড়ছে শিল্পের বয়স, শুধু বাড়ছে না
রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ধরে রাখার কর্মকৌশল। বিশ্লেষকরা বলছেন, সম্ভাবনার সব পথে হাঁটতে না পারলে উন্নয়নের পথে সম্ভব হবে না একটি শক্তিশালী শিল্প কাঠামো গড়ে তোলা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সময়ের বাণিজ্য। নওগাঁর হাটে সপ্তাহের ব্যবধানে মন প্রতি ৮০ থেকে ১০০ টাকা পড়ে গেছে ধানের দর। ভারত থেকে চাল আমদানি করা হচ্ছে এমন শঙ্কায় কম দরে ধান কিনছেন বলে জানান ব্যবসায়ীরা। এদিকে এটিকে সিন্ডিকেটের অপকৌশল বলে অভিযোগ করছেন স্থানীয় কৃষক। টেকসই বাজার নিশ্চিতে হাটগুলোতে প্রশাসনের তদারকি চান তারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। বিক্রির জন্য ভোর থেকেই হাটে ধান তোলেন নওগাঁর কৃষকরা। কদিন আগে ভালো দর পেলেও নওগাঁর সরস্বতীপুর হাটে কমেছে ধানের দর। মনপ্রতি ৮০ থেকে ১০০ টাকা কমে ধান বিক্রি করতে হচ্ছে চাষিদের। হঠাৎ ধানের দর পড়ে যাওয়ায় কৃষকের কপালে পড়েছে চিন্তার ভাগ। ২২ মন 5 ধারা ধান এনে ১২০০ টাকা মন দিলাম, ১২২০কে দিলাম, এতে আমার লস হয়ে গেল। এখন ২২০০ টাকা আমার লস হয়ে গেল, ২২০০ ২২৫০ টাকা লস হয়ে গেল। শাক সবজি ইত্যাদি এলার জন্য আমাদের লস, অনেক লস। কিনে ধানের দাম ৭০-৮০ টাকা কমে যাচ্ছে মন করা, আর চালের দাম বেশি হচ্ছে। চালের দাম কিনবা যায়, চালের দাম বেশি, ধানের দাম নাই, তাহলে আমরা কিভাবে কি করি? আগে ছিল ১২৭০-৮০, সেই ধান এখন আসে ১২১০ টাকা ১৫ টাকা খুঁজতে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আনা হচ্ছে এমন খবরে প্রভাব পড়েছে ধানের বাজারে। লোকসানে না পড়তেই কম দরে কিনতে হচ্ছে ধান। আমাদের যে মিল পার্টি আছে তারা বলতেছে বাইরে থেকে যদি চাল আসে তাহলে আমরা লস খাই যাবো, বিদায় আমার এত দানে ধান দিব না। হয়তো আগামীতে যে ইন্ডিয়ার থেকে ভারত থেকে চালটা আসবে, তারা সেই ধান কিনতে ভয় পাচ্ছে। এই কারণে আমাদের এই হাটের বাজার বর্তমানে একটু কম। জেলায় ৭৬টি অটো আর ৬০০ হাস্কিং মিল পরিচালনায় ৭ শতাধিক ব্যবসায়ী রয়েছেন। কৃষি বিভাগ জানায়, গেল বুড়ো মৌসুমে জেলায় ১১,৮০,০০০ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠেছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ৪ দিনের মাথায় পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আবারও ফেরির ধাক্কা, অক্ষত যাত্রীরা। প্রবল বাতাসে নিয়ন্ত্রণ হারায় চালক। মহামারীর বিচ্ছিন্নতায়ও ডিজিটাল ব্যবস্থাপনার জোরে গতিশীল বাংলাদেশ। ১৭ মাসে ১৫০০-এর বেশি অনলাইন বৈঠক করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং বান্দরবানের থানচিতে পাহাড় চূড়ায় ৮১ কিলোমিটার সড়ক তৈরি করছে সেনাবাহিনী। পর্যটনের সম্ভাবনা, প্রায় ৫ মাস পর কক্সবাজারে হোটেল মোটেলে ব্যস্ততা। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।